শুরু হচ্ছে স্বাস্থ্যবিধান গান। সাবানটাকে হাত দিয়ে ঘষতে হবে, বোঝা গেল? সবাই বুঝতে পারলি? সাবান নিয়ে আমরা কি করবো, হাত দুটোকে ঘষবো, তারপরে পদ্ধতি যাবো। তাহলে সেকেন্ড স্টেপটা কি, আঙুলের মধ্যে দিয়ে আমরা এবার কি করবো, প্রবেশ করিয়ে দিয়ে আমরা আঙুলের মাঝে যে ময়লাগুলো থাকে সেটাকে ধুবো, বোঝা গেল? ক্লিয়ার? তারপরে থার্ড স্টেপ হলো কি, আমাদের নখের মধ্যে অনেক ময়লা জমে থাকতে পারে, সেইটাকে আমরা এইরকম করে পরিষ্কার করার জন্য এরকম করে আমরা কি করবো, যাতে নখের মধ্যে কোনো ময়লা না থাকে সেইটা আমরা ব্যাপারটা দেখে নেওয়ার জন্য, পরিষ্কার করার জন্য এইভাবে বসে নেব। 4 নম্বর স্টেপ। এবার 4 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা হাতের তালুগুলোতে যাতে কোনো ময়লা না থাকে, এইরকম করে আমরা তালুগুলোকে কি করে ফেলবো, পরিষ্কার করে ফেলবো। 5 নম্বর পয়েন্ট। তারপরে পুরো হাতটাকে আমরা একদম পুরো দুই হাতটাকে ভালো করে লাগিয়ে হাতটা পরিষ্কার করে ফেলবো। তাহলে আমাদের 5টা স্টেপ ক্লিয়ার হলো। 1 নম্বর কোনটা স্টেপ বলতো, প্রথমে সাবান নিয়ে এইটা, 2 নম্বরে আমরা
তিন নম্বরে আমাদের কি আছে? 4 নম্বরটা কি আছে? চালু। আর 5 নম্বরে দিয়ে হাতটা পরিষ্কার করো। আচ্ছা, হাতটা আমরা পরিষ্কার করছি কেন? ক্লাসের মধ্যে কোনো রকম গোলমাল দেখা গেলে তুমি জানো পেছনের বেঞ্চগুলো পরিষ্কার নেই কেন? এটা তোমাকে ঠিক মুখ্যমন্ত্রী সব কিছুর জন্য দায়ী। কোনো কিছু গোলমাল হলে মুখ্যমন্ত্রী খালি হলেই হবে না, নামে নাম কাজে দেখা হবে। গোটা ক্লাসটা দেখার দায়িত্ব তো যেমন রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গোটা রাজ্যটাকে দেখা। তুমি ঠিক করে নেবে সেটা, যেমন পরিচ্ছন্নতা সবই ঠিক আছে, পেছন দিকে দেখো, তোমরাই দেখো গিয়ে জমে জমে আছে। তো এটা একটা টিম করে দিচ্ছে যে আজকের দিনে এই 5 জন, কালকের দিনে ওই 5 জন, ওদের আরো কিছু করা ওরা কি এরকম থাকে না আজকের জন্য করেছি এটা থাকবে এটা ডাস্টবিন ব্যবহার করিস, ঠিক আছে, ডাস্টবিন ব্যবহার করিস। কাগজ মানে কাঠের গুঁড়ো আরো কিছু কাগজের কতজন বললি? ডাস্টবিন আছে তারপরে একজন বেশি প্লাস্টিক প্লাস্টিক নন প্লাস্টিক মানে প্লাস্টিক প্লাস্টিকের আলাদা প্লাস্টিক মলিতে জিনিস দেওয়ার তুমি যে তখন বলে দিবি আমি আগেই আমি এসেই করলাম আমি তো। আচ্ছা, ক্লাসে যদি টিচার না থাকে সে ভুলভাল করে, হ্যাঁ এরা করে, মেয়েরা করে না, কি করে মেয়েদের মধ্যে আর মেয়েদের মধ্যে? হ্যাঁ মেয়েরা করে না। ভালো কাজ, আমরা তো জানি এটা ভালো কাজ। ডাস্টবিনটা কোথায়? বাইরে।
ব্যবহার করতে হয়। কাগজের ডাস্টবিনে কাঠের গুঁড়ো, কাগজ আর অন্যান্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লাস্টিক। Outcome 1, 280, already 16,000. কত সুন্দর লাগছে। পরিবেশ মন্ত্রীর কাজ কি? কে পরিবেশ মন্ত্রী? কি কাজ? ক্লাস পরিষ্কার রাখা আর ক্লাস যদি নোংরা না থাকে লিখতে হবে আর ক্লাসটি পরিষ্কার পরিচ্ছন্ন।
জোরে আমি একটু দেখে নিই। তোমার জীবনের লক্ষ্য কি? তোমার জীবনের লক্ষ্য কি বলছিলাম? ভেরি গুড, ভেরি গুড। তোমার হ্যাঁ, ভেরি গুড। ঠিক, আমি খুব খুশি তো না। আমি বহু স্কুলে যাই, 11-12 ক্লাসে যখন ঢুকি তখন অনেক বাচ্চাই যখন বলি লক্ষ্য কি, তখন লক্ষ্যটা বলতে পারে না। এক, দুই হচ্ছে
তো একটা পুড়িয়ে দেখেন। সিস্টেম ভালো আছে। নষ্ট একটা নষ্ট করে দিই। ভেতরে দিয়ে দেন। এইটা স্যার দেওয়ার পরে এই সুইচটা দিয়ে দিতে হবে। হাত দিয়ে শুনে লাগবে। এটা টেস্ট হবে। অটো টিপে বেরিয়ে যেতে পারে। হ্যাঁ, কোনো ব্যাপার নেই। জিনিসটা একবারে দিয়ে দেবেন। একসঙ্গে স্যার তাহলে এখানে একটা কাজ করবেন, ছোট বাস্কেট একটা বাস্কেট রাখবেন, মাঝে মধ্যে আসবেন। আমাদের গম্ভীরার দুটো অংশ আজকে করব, ডুয়েট এবং বন্দনা। আপনারা যারা সামনের সারিতে আছেন আপনারা গম্ভীরা সম্পর্কে জানেন। আমরা গম্ভীরার নতুন, আপনারাই গম্ভীরার পুরনো মানুষ, কিন্তু একেবারে যারা আপনাদের পেছনের সারিতে ছাত্রছাত্রীরা আছে তাদের জন্য গম্ভীরার হয়তো বেশিরভাগ ছাত্রছাত্রীর কাছে গম্ভীরার আজকে পরিচিতি ঘটবে গম্ভীরার সাথে। আমরা তাদের মতো করে একবারে প্রথমে ডুয়েট রেখেছি, ছাত্রছাত্রীদের জন্য ডুয়েটটা রাখা হয়েছে। শুরু করছি গম্ভীরার ডুয়েট। নাচতে নাচতে কি বলে খাসতে হয়েছে। আরে বাজনা পার্টিগুলো আমরা বাজাইছে তো খামার নাম দিচ্ছে না। হাসিস খামার নাচ দেখে তোরা হাসিস, হাস বড় বড় দাঁত বের করে হাস, কিন্তু আমার মনে কি টেনশন আছে আমি না বুঝছি। তোরা কি ভাবছিস আমি আনন্দে নাচছি? আনন্দে নাচছি ভাবছিস? না, আমি মোটেও আনন্দে না হাত নাচছি না। আমার মনে অনেক টেনশন, ওই টেনশনকে দূর করার জন্য আমি নাচছি। টেনশন নাকি শুনবি তোরা? শুনবি? শুন তাহলে। আমার একটা বেটা আছে, এই তোদের মতোর বয়সের আছে। বেটাকে স্কুলে ভর্তি করলাম, ভাবলাম পড়িয়ে লিখিয়ে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার কিছু একটা হবে। গত 4 দিন থেকে ভাব ভাইবালে একটু 4 দিন থেকে আমার বেটা স্কুল যেতে চায় না। শুইলে তো আমার মাথা গরম হয়ে গেল। গিয়ে মার দিলাম বেটাকে, একদম হেভি মার, কেলিয়ে মারতে মারতে দম প্রায় উঠে দিয়েছি। আমি শেষে জিজ্ঞেস করছি, হারে তুই স্কুল কেন যাইছিস না? কান চার কইছে, বাবা আমাকে না স্কুলের মাস্টার মাইরা দিয়েছে। তোরা একটু ভাব, আমার বেটাকে নাকি স্কুলের মাস্টার মাইরা দিয়েছে, মানে বেচনার বেটাকে স্কুলের মাস্টার মেরেছে। ভাবার কথা তুই ভাবে পার। আমার তো শুনে একদম টেনশন, হেভি টেনশন। মাস্টারের এত বড় সাহস আমার বেটাকে মেরে দিবে, এত বড় সাহস। আজকাই যাবো আমি আমার বেটাকে যে স্কুলে ভর্তি করেছি। কোন স্কুলে জানিস? সভানগর হাই স্কুল। আজকেই যাবো সভানগর হাই স্কুলে, আর গিয়ে দেখবো আজকে মাস্টারের একদিন আমার একদিন। আজকে হেভি হবে স্কুলে গিয়ে, ঠিক না রে? বেচনার বেটাকে মেরেছে মানে চল স্কুল যাবো বলে। স্কুল কত ফার্স্ট ক্লাস রে। আরে বাপ রে, স্কুলের কালার তো ফের ঝিকমিক করছে লাইটিং এর মতো, কিন্তু মাস্টার বলা তো একটা মাস্টার। মাস্টার মাস্টার রে, কোথায় আছিস মাস্টার বাবু, ডাকছি তোকে। কোথায় আছিস মাস্টার বাবু, ডাকছি তোকে। আমার বেটার খবর লিখো আয় না, কাঁদছে বেটা। কোথায় আছিস মাস্টার
স্কুল ঘরে ক্লাস চলছে শান্ত সবাই চেঁচামেচি হট্টগোল করো না সুন্দর হয় চেঁচামেচি হট্টগোল করো না সুন্দর হয় কি কইলা স্কুল ঘরে ক্লাস চলছে আপনি চিৎকার চেঁচামেচি কেন করছেন হ্যাঁ এই স্কুলে আমার পড়াশোনা হয় মানে আমি তো ভেবেছিলাম এই স্কুলে খালি মারা হয় এগুলো ছাড়েন আপনি কি জন্য এসেছেন সেটা বলেন দিস ইজ দ্য পয়েন্ট আগে তো তুই আমার বেটাকে কেন মারেছিস আপনার ছেলে হ্যাঁ আমার ছেলে আপনার ছেলের নাম কি আমার ছেলের নাম তুই জানিস না না জানিস না আমার ছেলের নাম কি রে নিজেই জানেন হ্যাঁ হ্যাঁ শোন আমার ছেলের নাম তোর গিয়ে হচ্ছে ছাকসু মন্ডল একটা তো ফাইনে পড়ে একটা সিক্স আপনার ঝাকসু ঠিক বুঝতে পারছি না কোনটা আপনার ঝাকসু চিনতে পারলি না না আমার বেটা যদি ধরম বইলা দি এখানকার সবাই চিনতে আমার বেটাকে বলেন শুনি তাহলে শুন তাহলে বেটা আমার দেখতে কেমনে শুনলে বেটা আমার ভুট্টা মাথায় তেরা তের চলেছে স্টাইলিশ বেটা বেটা আমার ভুট্টা দেখে পালিয়ে পড়ে আপনি যে কি বললেন ঠিক বুঝতেই পারলাম না বেটা আমার ভুট্টা দেখে আছে আর ফিগার তো ভাই আমার মতো সলমান খান ভুট্টা দেখা যায় কানে পালিয়ে পড়ছে আর চুলের হেয়ার স্টাইল মাইরি করেছে না খুললা ওর কাছে যে চুল কেটেছে মনে হচ্ছে ট্রাক্টরের ফাল চলে গেছে ও ওটা আপনারই ছেলে না ওটা আমার পড়োশির ছেলে বলছে আপনার ছেলে আচ্ছা দাদা আপনি তো এসেছেন ভালো বলছেন বলেন তো আপনি আপনার ছেলের সম্পর্কে কি জানেন একে মাস্টার কে করেছিল একে মাস্টার করেছিল কে আমি সেটা ভাবছি মুখ দেখে মনে তো হয়েছিল যে মাস্টার আছে তবু মাইনে নিলাম যে মাস্টার আছে আমাকে কইছে যে আমি আমার বেটার সম্বন্ধে কি জানি মানে এই একটা বাপকে কইছে তুই তোর বেটার সম্বন্ধে কি জানিস কি জানেন বলেন না আমি আমার বেটার সম্বন্ধে কি জানি না আমার বেটা যখন গার খুলনা ছিল আমার কোলে হাগলো আমার কোলে মুতলো ছোট্ট থেকে বড় করলাম আমি আর তুই কইস আমার বেটার সম্বন্ধে কি জানিস আমার বেটা চাল্লা ফার্স্ট ক্লাস এক নম্বর আরে দাদা এটা তো আপনার ছেলে বাড়ির ভিতরের রূপ আচ্ছা আপনি কি জানেন এখনকার ছেলে মেয়েদের বিভিন্ন সময় বিভিন্ন রকম রূপ রূপই ছেলে হ্যাঁ ঠিক কিরকম জানেন ধরেন আপনার ছেলে বাইরে আছে এক রূপ বাড়ির বাইরে মানে রাস্তাঘাটে যখন ঘোরাফেরা করবে তখন আরেক রূপ আচ্ছা মানে স্কুলে আসলে আরেক রূপ আমি বলতে চাই যে আপনি কি স্কুলে এসে খোঁজ খবর নিয়ে আপনার ছেলে কি করে না করে
and far from mine. She's waiting for love to be realized. I'll send her my heart covered as a gift, and hope that you'll take it into her side. La 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 la. Over the hills and far from mine, she's waiting for love to be realized. I'll send her my heart covered as a gift, and hope that you'll take it into her side. La 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 la. পড়াশোনা করছো সুবর্ণনগর, চণ্ডীপুরে খুব ভালো করে পড়াশোনা করবে। সুবর্ণনগরে তো খুব ভালো খেলছে, তো চণ্ডীপুরের ছেলেমেয়েরা খুব ভালো খেলবে, তাহলে তো জমজ হবে নাকি, তাই তো? তাহলে চণ্ডীপুর সুবর্ণনগরের মধ্যে ভালো করে খেলবে তো নাকি? সুবর্ণনগরের ছাত্রছাত্রীরা, চণ্ডীপুরের ছাত্রছাত্রীরা যেরকম ভাবে সুবর্ণনগর পড়াশোনা করছে, তোমাদেরকেও সেইভাবে পড়াশোনা করতে হবে। আর ওরা যেভাবে খেলাধুলা, তোমরা যেভাবে খেলাধুলা করছো, ওরা সেইভাবে খেলাধুলা করবে। তোমাদের দুজনের মধ্যে চিন্তা ভাবনা ধারণা যেন মেলবন্ধন তৈরি হয়, মিল তৈরি হয়, সেজন্য বলছে কুইন প্রোগ্রাম। তোমাদের এই আজকের অনুষ্ঠানে তোমাদের সাথে এসছেন আমাদের ডায়েটের প্রিন্সিপাল মিলন বাবু, আমাদের জেলা থেকে এসছে প্রজেক্ট কোঅর্ডিনেটর অঞ্জন মিশ্র, তিনি এগুলো সব লেখালেখি করে রেডি করেন। আর আমাদের এই দুই স্কুলের একজন হরিশঙ্কর বাবু তো এই স্কুলের প্রধান শিক্ষক, আর চণ্ডীপুর স্কুল থেকে দুজন শিক্ষক মশাই এসেছেন। আপনাদের প্রত্যেককে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের তরফ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আর আমার অন্তরের অন্তঃস্থল থেকে অকুণ্ঠ ভালোবাসা জানাই আমার ছোট ছোট ছেলেমেয়ে বয়সী এই ছোট ছোট ছাত্র সমাজকে। আর পিছনে যে মায়েরা বসে আছেন তাদেরকে আমার নমস্কার জানাচ্ছি।
ব্লকের দুটো করে স্কুলকে নিয়ে একসাথে বসে আলোচনা 6 দিন ধরে হবে। তোমরা একসাথে পড়াশুনো করবে, একসাথে আঁকা হবে, একসাথে গান হবে, একসাথে আবৃত্তি হবে, একসাথে নাচ হবে, একসাথে আমরা ফিল্ম দেখবো। একটু আগে হেডমাস্টার মশাই বললেন তোমরা চশমা পরে 3D অ্যানিমেশন দেখবে, একসাথে দেখবো আমরা সবাই। কারণটা আমরা সবাই একই রকম, এই ধারণাটা যেন তোমাদের দুটো স্কুলের ক্লাস 8-এর 30টা 60টা বাচ্চার মধ্যে সঞ্চারিত হয়। বিগত 1 বছরের মধ্যে স্কুলটা যেভাবে এগিয়ে গেছে এটা একটা দলগত প্রচেষ্টা এবং একটা সুদৃঢ় নেতৃত্ব ছাড়া সম্ভব নয়। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো চেয়ারম্যান স্যারকে। উনি জয়েন করার প্রথম দিন থেকে এডুকেশনটাকে এমনভাবে তিনি নিজের থেকে গাইড করছেন এবং বিভিন্ন স্কুলগুলোকে এনকারেজ করছেন যে মালদা জেলায় কিন্তু প্রচুর ভালো স্কুল, প্রতিদিন নতুন ভালো স্কুল তৈরি হচ্ছে। তো আমি বলবো চেয়ারম্যান স্যারের এই উদ্যোগের জন্য আমরা সবাই মিলে ওনাকে একটু হাততালি দিয়ে আমাদের পাশে থাকুন, যাতে মালদা জেলার শিক্ষার মান উন্নয়নে আমরা এগিয়ে যেতে পারি। আমাদেরকে খুব ভালো বাংলা শেখালেন এবং বাংলার ভাষা এবং বাংলা আমাদের কি জন্য দরকার তাও শিখিয়েছিলাম। আচ্ছা, আমাদের সাকসেস স্যারদের সাকসেস কোথায় বলো তো? তোমাদের মধ্যে প্রতিনিধি আসার জন্য ওর জন্য জোরে একটা হাততালি। থ্যাংক ইউ। তুমি এটা লিখে দেখাবে, এই স্যারের কাছে লিখে জমা দেবে। তোমরা যে পারবে লিখে জমা দেবে, কালকে স্যার দেখবেন। এটাই একটা প্রাপ্তি। আমরা আরো পরবর্তী প্রোগ্রামে যাব, আরো অনেক কিছু করবো, তোমাদের সাথে ভালো সময় কাটাবো। তোমাকে আরেকবার বিশেষ ধন্যবাদ দিচ্ছি, তুমি প্রতিনিধি হয়ে সবার আগে এসেছো, ওই জন্য আরেকবার হাততালি। আচ্ছা, সেই দিনটাকে সঙ্গে আমরা যে বিষয়টাকে আজকে মানে আমাদের এই গ্রামাঞ্চলের একটা স্কুল, এখানকার বেশিরভাগ অভিভাবক যাদের মধ্যে মেয়েদের স্বাস্থ্য এবং সচেতনতা, এই বিষয়ে সচেতনতা নেই বললেই চলে, এবং বিশেষ দিনগুলোতে মেয়েদের স্কুলে অনুপস্থিতি একটা বড় সমস্যা। এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক ভেবে কিছু বিষয়ের অবতারণা করেছিলাম যে আমাদের ভেন্ডিং মেশিন এবং ইনসিনেটরটা যদি বিদ্যালয়ে বসানো যায় তো একটা মেয়েদের জন্য ভালো দিক হতে পারে। তারপরে আমরা বিষয়টি ইংরেজ বাজার ব্লকে করি। তারপরে আমরা নাগপুর থেকে কৃষি নানাই, তো সবটাই হয়। তারপরে কিন্তু এই পুরো বিষয়টা কখনোই আমরা একটা ভালো অবস্থায় নিয়ে যেতে পারবো না যাদের জন্য এটা, তাদের অ্যাওয়ারনেসটা এই বিষয়ে ভীষণ গুরুত্বপূর্ণ। তারপরে আমরা মাননীয় ডক্টর ডি সরকারকে আমরা অনুরোধ করি যে উনি যদি আজকের দিনে আসতে পারেন। আজকে একটা খুবই বিজি শিডিউল সকলের জন্য উনি অনেকটাই মানে কষ্ট করে আসতে হয়েছে, এখন রাস্তা তারপরে অবরোধ ছিল রাস্তায়। আমরা প্রোগ্রামটা শুরু করতেও আমাদের দেরি হয়ে গেছে। ছবি তো এখান থেকে স্ক্রিনশটই মারা যাবে। আমার পড়াশোনা বৃত্তিমূলক বা কারিগরি প্রশিক্ষণ চালিয়ে যাব এবং সম্পূর্ণ করব। আমার কন্যাশ্রীর সময়সীমা শেষ হলে
স্বনির্ভর হতে দৃঢ়ভাবে চেষ্টা করব। আমি কখনো 18 বছরের আগে বিবাহ করব না, আর অপ্রাপ্ত বয়সে বিবাহের কুফল সম্পর্কে অভিভাবক, আত্মীয় স্বজন আর সমাজের সকলকে বোঝাবো। আমি শিক্ষা আর স্বনির্ভর হয়ে ওঠার জন্য কন্যাশ্রী কর্মসূচির প্রয়োজনীয়তা সম্পর্কে সকলকে জানাবো, উৎসাহিত করব আর সক্রিয়ভাবে সকলকে এই প্রকল্পে যুক্ত হওয়ার জন্য উদ্বুদ্ধ করব। হাততালি দে, হাততালি দে। किलो मखना से कितना खोई निकलता है? 1 किलो मखना से 200 ग्राम, ना कम। वो इसको लावा बोलते हैं, এটা ভালো করে জানতে হবে। আমরা ভেন্ডিং মেশিন বসাচ্ছি স্কুলে হয়েছে, এটা আমি স্যারের এটা খুবই রেপ্লিকেবল আছে, এটা আমি সবাইকেই বলেছি যে এই জিনিসটা যদি করা যায় সব স্কুলে। আমি ওটা গ্রুপেও পোস্ট করি, শোভানগর হাই স্কুলের স্যার যেটা করলেন এটা একটা অত্যন্ত পায়োনিয়ারিং কাজ। এই ভেন্ডিং মেশিন দিয়ে যেটা করতে পারি আমরা, আমি কেন আজকে ছাউলি দিকে এখানে ডেকে রেখেছি বিএমপি সাহেবের, উনি চাইল্ড হেলথ এমও আছেন, উনি কাউন্সিলর, অন্বেষা কাউন্সিলর, চাইল্ড হেলথ এমরাও থাকতে পারেন এখানে। ভেন্ডিং মেশিনের মাধ্যমে যেটা করতে পারি, আশারা এমনিতে আমাদের গ্রামে গ্রামে অত্যন্ত কম পয়সায় স্বল্প মূল্যেই দেয় স্যানিটারি ন্যাপকিন, ওটা আমাদের হেলথ ডিপার্টমেন্ট থেকে পাঠায়, যেটা আমাদের পাওয়ার কথা। আমরা কি সবাই পাই স্যানিটারি ন্যাপকিন বাইরে? আশাদের থেকে পাই কি? কিন্তু পাওয়ার কথা তো। আচ্ছা, কজন আশাদের থেকে হাতে ন্যাপকিন আমরা পাই? স্যানিটারি প্যাড কজন পাই? আর না, ঠিক আছে, আসার দরকার নেই, মানে কোনো একটা হেলথ ডিপার্টমেন্টের কেউ তো দেবে, তাই কি? কিন্তু পাওয়ার কথা। আমরা কিন্তু অ্যালোকেটেড আছে আমাদের জন্য, যে কোনো কারণেই হোক একটু জিনিসটা একটু ফোকাসে থাকেন অনেক সময়। এই কারণে আমরা যেটা করতে চাইছি, এখানে স্যারের এই যে অংশীদারিত্ব, এটা আমাদের জিনিসটাকে অনেকটা বেঁধে দেবে। আমরা কি করব, আমরা হেলথ ডিপার্টমেন্টে, অর্থাৎ আমাদের এই সাউলি দিদা আছেন, ওনাদের যে পান, ওনারা যেটা অ্যালোকেশনটা পান, সেই অ্যালোকেশনটা শোভানগর উচ্চ বিদ্যালয়ে যারা অ্যাডোলেসেন্ট গার্লস আছে, যারা ওই পার্টিকুলার এজ গ্রুপের মধ্যে পড়ছেন, সেইটাকে শোভানগর হাই স্কুলের হেড স্যার নিয়ে নেন, হেলথের সাথে কথা বলে বিএমও হিসেবে ওনার হাতে হ্যান্ড ওভার করবেন, সেইভাবেই কথাবার্তা। তাদের যে অনারিয়াম বা যে আমাদের ইন লিউ অফ মানি হবে, যেটা তোমাদের দেওয়ার কথা সেটা তোমরা দেবে। এইটা নয় যে এখানে এলে 5 টাকাটা লাগবে না, তোমরা যেটা পাও দেওয়ার, যার একটা লাগে দুটো লাগে, সেইটা মানে ওখানে তোমার কি সিস্টেম আছে, ভেন্ডিং মেশিনে কয়েন ফেলে বা কি ফেলে পাবে সেটা স্যার তোমাদের বলে দেবেন। কিন্তু যেটা হওয়ার কথা ছিল গ্রামে গ্রামে, সেটা সেন্ট্রালাইজড হয়ে যায়, মানে যেহেতু স্যারের হাতে থাকে অ্যাডমিনিস্ট্রেশনটা, সেই জন্য স্কুলের হাই স্কুলের মধ্যে এটা করা হবে। তাতে যেটা হবে, তাতে আমরা হাইজিনিক প্র্যাকটিসটা কিনে এনশিওর করতে পারবো, অর্থাৎ স্যার বুঝতে পারবেন যে এই প্র্যাকটিসটা করানো কেন। যেমন স্যানিটেশন, টয়লেট, এটা সব জায়গায় থাকার কথা, থাকেও হয়তো কিন্তু ব্যবহার হয় না। ঠিক তেমনই যদি সেন্ট্রালাইজ করে জিনিসটাকে আমরা চ্যানেলাইজ করি, তাহলে জিনিসটা ব্যবহারটা সুনিশ্চিত হবে। এবং স্যার যখন এই মেশিনটা বসিয়েছেন পয়সা খরচ করে, তার মানে ইট ইজ অ্যাজিউমড দ্যাট হি ওয়ান্টস দ্য ইউটিলাইজেশন, হি মিনস বিজনেস দিস টাইম।
ইউটিলাইজেশন না হলে ওনার একটা দরকার ছিল না, কারণ হেলথের মাধ্যমে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে এরকম যায়, কিন্তু যার কতটা ইউটিলাইজ হচ্ছে বা কতটা সেটা ন্যাচুরাল করছে তার ব্যবহারটা সেটা ট্র্যাক করার কোনো মেকানিজম থাকে না। বাট ইন দিস কেস উই হ্যাভ এ ডেফিনিট ট্র্যাকিং মেকানিজম। যদি আমার ভেন্ডিং মেশিনে কটা আমার স্যানিটারি প্যাড ঢুকেছে এবং কটা ইউটিলাইজড হয়েছে, দিস ইজ হাউ আই ক্যান মনিটর দেম প্রপারলি। এটা এক নম্বর। দুই নম্বর, স্যার একটা যেটা করেছেন, ইনসিনারেটর বসিয়েছেন। অর্থাৎ আমাদের এই জাতীয় জিনিস, এখন তো আমরা মেনস্ট্রুয়াল হাইজিনের মধ্যে চলে এসেছি, এখন আমরা স্যানিটেশন করেছি, আমরা সলিড লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্টে গেছি, রিসাইকেল করেছি, আমরা এবার মেনস্ট্রুয়াল হাইজিনের যে সেকেন্ড পার্টটা আছে তাতে হচ্ছে সেফ ডিসপোজাল অফ দিস ইউজড প্যাড। তার জন্য স্যারের কাছে যেটা স্যার এবার করেছেন ইনসিনারেটর। অর্থাৎ আমরা পুরো জিনিসটাকে কিন্তু উইল বার্ন ডাউন টু অ্যাশেস, আমরা এখানে ওখানে ফেলে জিনিসটাকে নোংরা করব না। এটা হচ্ছে ইনসিনারেটরের ভূমিকা। এই দুটো জিনিস যখন এক জায়গায় পাশাপাশি সাইমালটেনিয়াসলি ব্যবহার হয় তখনই প্রপারলি মেনস্ট্রুয়াল হাইজিনটা আমরা মেইনটেইন করতে পারি। কোনোটা ছাড়া কিন্তু কোনোটা হয় না। অর্থাৎ ভেন্ডিং মেশিন থেকে আমি নিলাম, তারপরে যেখানে সেখানে ফেললাম, দ্যাট মেক্স ইট ইনকমপ্লিট। আমাকে ওটা প্রপারলি ইনসিনারেট এবং ডিসপোজ করতে হবে, সেফ ডিসপোজ। আমার এইখানে যে সমস্ত গার্ল চিলড্রেন আছে বা অ্যাডোলেসেন্ট গার্লস আছে তাদের জন্য একটা সেফ অপশন থেকে গেল মেনস্ট্রুয়াল হাইজিন মেইনটেইন করা। আমি চাইবো এই উদ্যোগ সবাই নিক, এবং যার মাধ্যমে অন্তত স্যার তার মতন করে জিনিসটাকে অত্যন্ত বুঝিয়ে প্রত্যেকটা হাইজিনিক লাইফ প্রত্যেকে দিতে পারবে। কন্যাশ্রী দিবসে যদি খুব ভালো কাজ কিছু করার থাকে তো এটা আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টিভিটি দ্যাট ক্যান বি আন্ডারটেকেন অন কন্যাশ্রী দিবস। এটুকুই বলার। স্যার আমাদের আরেকটা এগ্রিমেন্টের পেপার তুলে দিলেন, এটা একটু রিলেটেড টু মিড ডে মিল, ইট ইজ নট লিমিটেড টু গার্ল চিলড্রেন অর গার্ল স্টুডেন্টস অনলি। এটা একটা অভিনব কাজ আমরা মিড ডে মিল থেকে করাচ্ছি। এটা আমরা আগের দিন অফিসে আমাদের হয়েছিল। এটা মিড ডে মিলের সারা বছরে যা উৎপাদিত বা যা আমাদের সবজি বা আমাদের যা যা খেতে হয় আর কি, তার মধ্যে মাশরুমও ঢুকে যাচ্ছে। তোমরা অনেকে জানো হয়তো ইংলিশ বাজার ব্লকে আমরা একটা অ্যাডিশনাল ডায়েট ঢুকিয়েছি খুব প্রোটিনেশন, দ্যাট ইজ মাশরুম। তার স্যার তার যারা মিড ডে মিলে রান্না করে সেই সমস্ত গোষ্ঠীর মেয়েরা তারা একটা বড় ক্ষেত তৈরি করবে, কন্ট্রাক্ট ফার্মিং এর মতো একটা খামার বাড়ি থাকবে। সেখানে সারা বছর তোমরা কতটা মিড ডে মিল কনজিউম করো, তোমাদের কত ইনটেক আছে তার একটা মেজারমেন্টের ম্যাপিং আমরা করেছি। প্রায় 600 ছেলে মেয়ে এখানে মিড ডে মিল খায়, তার জন্য কতটা উৎপাদিত সবজি লাগতে পারে, সেই ফ্রেশ ভেজিটেবলস, এটা স্যার নিজে মনিটর করবেন কোথায় সেটা প্রডিউস হচ্ছে। আমরা শোভানগর হাই স্কুলের নিজস্ব যে খেলার মাঠ আছে তার পাশেই আমরা এরকম 1 বিঘা জমি আমরা চিহ্নিত করেছি। এছাড়া স্যার নিজেও করে কিচেন গার্ডেন তৈরি করে রেখেছেন। সেটা আমাদের পুরো হয়তো আমাদের যা অ্যাডেকুয়েট হবে না সেটা, সেই কারণে আমাকে শোভানগর হাই স্কুলের পাশে মাঠটা হয়তো স্যারের কাছে চাইতে হবে। পুরো জায়গাটাকে আমরা 100 দিনের কাজের মাধ্যমে ল্যান্ড ডেভেলপ করব। আমরা 3-4টা স্কিমকে এখানে কনভার্ট করাচ্ছি। 100 দিনের কাজ, ডিআরটিসি অর্থাৎ আমরা ম্যাডাম যেটাকে আমাদের আনন্দ ধারা বলেন, অর্থাৎ যেখানে আমাদের স্বনির্ভর গোষ্ঠীটা লোন পান গভর্নমেন্টের থেকে, প্লাস আমরা ওখানে অর্চার্ড ফ্রুট ম্যানেজমেন্ট, এই 3-4 রকমের কমন মানে আমাদের কম্পোনেন্ট আছে যেটাকে আমরা এক জায়গায় এনে এই কন্ট্রাক্ট ফার্মিং এ ঢুকে যাচ্ছি। বিনোদপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ের সাথে ওখানকার স্বনির্ভর গোষ্ঠী হয়েছে। যদুপুর গ্রাম পঞ্চায়েতে যদুপুর প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে যদুপুর 1 গ্রামে একটি স্বনির্ভর গোষ্ঠী আনন্দধারা গোষ্ঠীর এই কন্ট্রাক্ট ফার্মিং হয়েছে। সারা বছর যে মিড ডে মিলের রান্না হবে তার জন্য যা সবজি সাপ্লাই হবে উইথ মাশরুম ওই পার্টিকুলার গোষ্ঠী সাপ্লাই করবে। এবং এখানেও 4টি দল অলরেডি হাত মিলিয়েছে স্যারের সাথে, যারা রান্নাটায় যুক্ত আছে। তাছাড়া স্যার আরেকটি দলকে ইনক্লুড করে নেবে যারা এই সারা বছরের কন্ট্রাক্ট ফার্মিংয়ে ঢুকবে। এখানে এগ্রিমেন্টে কোন বছরের কোন মাস থেকে এই স্কুলের সঙ্গে সেই গ্রুপগুলির চুক্তি হবে বা কবে থেকে স্কুল আর বাজারে না গিয়ে ডাইরেক্টলি মাঠ থেকে একদম তাদের খামার থেকে সবজি নিয়ে সেখানে রান্না করবে, তারই এই চুক্তিপত্র এখানে আমাদের রয়েছে। একটু স্যার আবার ডিটেইলসে বলে দেন কোন কোন গ্রুপ কোন বছর কোন সাল মানে কত তারিখ থেকে এটা শুরু করতে পারবে। আপনার যেমন আছে আপনি বলে দিন এই বছর থেকে মানে শুরু হচ্ছে। হ্যাঁ, আমরা ধন্যবাদ আমাদের বিডিও স্যারকে, মানে ওনার মতো এতটা কর্মদক্ষ আমরা খুব মানে এটা আমাদের খুব আনন্দের যে আমাদের যে কোনো কাজ নিয়ে স্যারের কাছে গেলে পরে সেখানে আমরা উৎসাহ পাই এবং আমরা সঠিক পদ্ধতিটা মানে দিশা পাই আর কি। তো এটা আমরা একটা ছাদের সবজি বাগান করেছিলাম, রুফটপ গার্ডেন। তো যেহেতু আমাদের স্কুল ক্যাম্পাসে আমাদের জায়গার খুব মানে ঘাটতি এবং আমাদের স্কুলে একটা বিরাট বাগান ছিল আগে ওই পাশে, যেটা আমাদের নষ্ট করে ফেলতে হয়েছে, সেটা আমাদের ভেতরে খুব কষ্ট দেয়। তার জন্য আমরা ছাদে এটাকে একটা কনভার্ট করার চেষ্টা করছি। তো সেটা ওনার সঙ্গে আলোচনা করার পরে এইটাকে আরো অনেক বড় মাত্রায় যাতে এই গ্রুপগুলো থেকেই আমরা মিড ডে মিলটা সবজিটা নিতে পারি সেটা হয়েছে। আমরা সবাই গ্রুপে উনি আছেন, হ্যাঁ হ্যাঁ, আর তার সঙ্গে আমরা আরেকটা গ্রুপকে অ্যাড করে নেব যেটা হচ্ছে মাদিয়াতে আছে,
যে একদম ওই মাঠের পাশে যারা আছে ওদের সঙ্গে আমরা কথা বলেছি, স্যারের অনুমতি নিয়ে আমরা ওই রুটটা এবং আমরা সবাই দুটো রুটকে একসঙ্গে করছি। হ্যাঁ, নভেম্বর থেকে হয়ে যাবে, অনেক সময়ের মধ্যে। তাহলে আমরা এটা আমাদের স্কুলের জন্য বিরাট একটা ঐতিহাসিক ঘটনা ঘটলো যে আমরা বিদ্যালয়ের সবজি বাগান, এবং এটা একটা ঠিক আছে, ঠিক আছে। শ্যামের বাড়ি কেউ এসছে? ঠিক আছে, ওটা করে দেবো। আর একটু দূরে যায়, পেছনে যায়, একটু আরো দূর থেকে দেখা যাবে। কাকা বাড়িতে জমি আছে, হাত তো এই সামনেটায়, তারা সামনে আছে, আর বাকিরা পেছনে যায়। মেয়েদের তারপর জমি আছে, এবার একটু পিছিয়ে দাঁড়ায়, পিছিয়ে দাঁড়াবে একটু, তোরা একটু পেছনে দাঁড়া। এই তো সরি, এই ভাড়া করে করছি, সেটা হচ্ছে দেখেছো মাননীয় প্রধান সাহেবরা এবং উপস্থিত আর যারা কন্যাশ্রী এখানে আছেন এবং আমাদের বিদ্যালয়ের শিক্ষিকারা এবং ছাত্রছাত্রী সকলে, আমাদের বিদ্যালয়ের পরিচালনা সমিতির সভাপতি মহাশয় আছেন। আমরা আজকে খুব সংক্ষিপ্তভাবে এই কন্যাশ্রী দিবসটা উদযাপন করছি, তার কারণ দুদিন ঈদ উদযাপন ছুটি ছিল, আজকে তার লিস্টটা এখনো কাটেনি, সেই জন্য আমরা আগে থেকে ঠিক করে রেখেছিলাম যে এটা একটু সংক্ষিপ্তভাবে করা হবে। কিন্তু অনুষ্ঠান যেমনই হোক, বিষয়টা একই। মাননীয় মুখ্যমন্ত্রী এটা একটা স্বাধীন প্রকল্প এবং এটা বিশ্বশ্রী হয়েছে, এবং এই মেয়েদেরকে যে এগিয়ে দেওয়ার ব্যাপারটা, মেয়েদের সমাজে পিছিয়ে থাকলে কি হতে পারে। আমাদের স্কুলটি একটা গ্রামের স্কুল, যেখানে আমরা অনেক সময় বুঝতে পারি যে ছাত্রছাত্রীদেরকে আমরা অনেকটা দিতে চেয়েও সেখান থেকে কেউ পাচ্ছি না। তার কারণ সত্যি কথা যেটা, সেটা হচ্ছে ক্লাসরুমের কাছে যেটা দেওয়া হচ্ছে সেটা পুরোটা নিয়ে গিয়ে যে বাড়িতে যে পরিচর্যাটা দরকার আছে সেটা সেই বাড়িতে পায় না। আমরা অভিভাবক, আমাদের সন্তান আছে, তারা পড়াশোনা করে, তো তারা যখন বাড়িতে আসছে আমরা তাকে যেভাবে সহায়তা করতে পারি সেই সহায়তাটা কিন্তু গ্রামের ছেলেমেয়েরা পায় না। তার কারণটা হচ্ছে কি, তাদের মারা অনেক ক্ষেত্রেই সেভাবে শিক্ষা সহায়তা পায়নি, শিক্ষা অর্জন তারা করতে পারেনি, এটাই গ্রামের চিত্র আছে। কিন্তু একটা আমরা জানি এটা আমাদের বিদ্যালয় হচ্ছে শিক্ষাঙ্গন, আর আমরা এটাও জানি আমাদের যদি শিক্ষার গুরু কেউ থেকে থাকে, প্রথম শিক্ষার গুরু অবশ্যই আমাদের মা। মায়ে আমাদেরকে সমস্ত কিছুর সঙ্গে পরিচিত করিয়েছেন। এই মা যতটা আমাদেরকে এগিয়ে দিতে পারেন, অন্যরা পারেন না। তাই মেয়েরা যদি 18 বছরে বিয়ে না হয়, একটা শারীরিক ব্যাপার থাকে, তারপরে মানসিক একটা গঠন থাকে, এইটা যতটা শক্ত হবে এবং তত একটা মা তার বাচ্চাকে পরিচর্যা করতে সক্ষম হবে। তাই কন্যাশ্রী প্রকল্প, এই প্রকল্পটা যথার্থ রূপায়ণ তখনই হবে যখন আজকে আমরা এখানে অনেক মায়েদের এবং যারা এগিয়ে গিয়েছে সমাজে, তাদেরকে এখানে আমরা সমর্থন দিতে পারলাম। তো এইটা যত এগিয়ে যাবে, হাত ধরাধরি করে নারীগুলো যত এগোবে, তত সমাজ এগোবে। একটা সমাজ একজনকে বাদ দিয়ে হতে পারে না। অনেকদিন আগে, আমরা কিছুদিন আগেই বিদ্যাসাগরের জন্মদিবস পালন করলাম। তিনি বাল্যবিবাহ রোধ করেছিলেন, একটা মাইলস্টোন পার হয়েছিল ভারতবর্ষের ক্ষেত্রে। আজকে সেই এগিয়ে যাওয়া চলছে। সমাজের মেয়েরা যত এগিয়ে আসবে, সমস্ত কাজে হাত ধরাধরি করে পুরুষের সঙ্গে দাঁড়াবে, কোনো রকম প্রতিযোগিতা নয়, সহযোগিতার মাধ্যমে, তবেই সমাজ, বাবা এবং মা, সমাজেরও
দুজনেরই সমান ভূমিকা। তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার দরকার, যেটা ম্যাডামরা উল্লেখ করেছেন, সেটা যত হবে তত আমাদের এই সমাজ এগিয়ে যাবে। মেয়েদের অল্প বয়সে বিয়ের প্রবণতাটা অনেক বেশি আছে, এটাকে উৎসাহ দেওয়ার জন্য এই প্রকল্প। আর তার সঙ্গে সঙ্গে মেয়েদের যত শিক্ষা লাভ করে যত এগিয়ে যাবে তত সমাজ এবং দেশের লাভ। কয়েকদিন আগে আমাদের বিদ্যালয়ে ইউনিসেফের একটি টিম এসেছিলেন, তাদের মধ্যে ছিলেন মিসেস জয়পা রত্না, যিনি ইউনিসেফ ইন্ডিয়ার একজন প্রতিনিধি, এবং মোহাম্মদ মুহিউদ্দিন, তিনি ভারতবর্ষের পশ্চিমবঙ্গে তিনি ইউনিসেফের দায়িত্বে আছেন, তারা এসেছিলেন। তাদের কাছে আমরা একটা রিপোর্ট পেয়েছি, যেটা মালদা জেলাতে 41% প্রতি জনসংখ্যার পিছু একজন বাচ্চা ছেলে, একজন বাচ্চা। 41% পপুলেশনের বাচ্চা, 18 বছরের কম বয়স। এটা 1 নম্বরে 43% উত্তর দিনাজপুর। এটা একটা সমাজের এগিয়ে যাওয়ার দিকে খুব একটা ভালো জিনিস নয়। তাই সব দিক বিবেচনা করে যখন মায়েরা শিক্ষিত হবে তখনই সমাজ প্রকৃত অর্থে এগিয়ে যেতে পারবে, তার আগে সম্ভব নয়। আমি কন্যাশ্রী দিবসের সাফল্য কামনা করছি। আমি চাইবো আমাদের বিদ্যালয়ের মেয়েরা, তারা আজকে কয়েকজনকে এখানে সম্বর্ধনা দেওয়া হলো, আমাদের মেয়েরা এই আমাদের বিদ্যালয়, আমাদের জেলা এবং রাজ্যের মুখ উজ্জ্বল করবে। প্রত্যেকে শুভকামনা জানিয়ে আমি আমার সঙ্গে শেষ করতে হবে। আজ কন্যাশ্রী দিবস। আমরা মেয়েরা আজকে সত্যি একটা নতুন যেন জীবন শুরু করলাম, এবং আমাদের একটা নতুন পরিচিতি আমরা স্থাপন করতে পারবো। আজ গর্ববোধ হচ্ছে যে আমি এক নারী। এই যে লিঙ্গ ভেদাভেদ, মেয়ে তো বিয়ে করার শ্বশুর বাড়ি চলে যাবে, বা চিঠি আসতো যখন বিয়ের আগে প্রযত্নে আমার বাবার নাম, বিয়ের পরে স্বামীর নাম। কিন্তু এখন আমি গর্ব করে বলতে পারি কোনো চিঠি আসছে না আমার নামে, নাজমা পারভিন, কারণ আমি নিজের পরিচয় এস্টাবলিশ করতে পেরেছি। তো আজ যে আমাদেরকে নিয়ে প্রোগ্রামটা হচ্ছে, এটা কদিন আগেও কিন্তু ভাবা যেত না যে শুধুমাত্র নারীদেরকে নিয়ে। ওনারা কোনোদিন ভাবতে পারেননি যে এখানে দাঁড়িয়ে কারো হাতে সম্বর্ধনা নেওয়া পাবে। সেদিক থেকে সত্যি আজকে আমরা গর্বিত, এবং আমি বারে বারে যদি জন্মজন্মান্তর করে কিছু থেকে থাকে, আমি বারে বারে নারী রূপে, মা রূপে, বোন রূপে, স্ত্রী রূপেই জন্ম দিতে চাই। এটাই আমাদের সবচেয়ে গর্বের। হালকা জল না, এখন জল বেশি দিতে হবে না, জল দিতে হবে না, গরম না লাগলেও নিচে যাবে না, জল পেলে নিচে যাবে না। এখন উপরে তাপ লাগবে, তো গরমে খাবার বুঝতে নিচে চলে যাবে। যত গরম লাগবে ওর, এখন গরম লাগলে পরে ও আবার নিচে চলবে। হ্যাঁ, এগুলো চায় না, চায় না কিছু। রেড কেঁচো এটা, কারা কারা বাড়িতে করবি কিন্তু পড়ে যাবি। হাই নাম, এটা আমাদের দেশি কেঁচো, গোবরে আছে, এটা দাম বিনা পয়সা পাওয়া যায় গোবরে আমাদের। এই কেঁচো সারটা এবার 40 দিন পরে কমপ্লিট হয়ে যাবে। 40 দিন পরে ওর সমস্ত মাটি খাওয়া বন্ধ হয়ে যাবে। তারপরে এইটাকে আমরা তুলবো, তুলে কি করব, এটাকে আমরা এবার ছাঁকনিতে ছাঁকতে হবে। ছাঁকার পরে কেঁচোটা রেডি হবে। সেই কেঁচোটাকে আমরা পরের পিঠে নিয়ে গিয়ে আরেকটা পিঠে আমরা দেবো, আর এইটা হচ্ছে কেঁচো সার এখানে হয়ে যাবে। প্লাস্টিকে দেখে দিচ্ছি, প্লাস্টিকটা জল না ঢুকে আর একটু খালি হাওয়া ঢুকতে পারে, সব বন্ধ করে না, হাওয়া না উঠে যেতে পারে না কিছু মাঠে
মাটিতে মাটিতে পালা ফুটি পালা চলে গেলে বিপদ হয়ে যাবে ওকে ক্লাসে নিয়ে এই লাইন দে চল হয়ে গেছে চল লাইন দে চল অনেক দিনের আমাদের একটা অনেক দিনের ইয়ে পূরণ হলো অনেক কিছু মাঠে করেছিলাম অনেক কাছে ধান জীবন চাষ করছে মাছ ওইগুলা গেছিলাম গাপি মাছ না দেখবি দেখবি সামনে জল ভরা প্রকল্পটা আমরা করছি জল ভরাটা কি তোদের কারো আইডিয়া আছে এই ব্যাপারে জল ভরা কারো আইডিয়া দেখ এইখানটায় আমরা যেটা করেছি এটা কোথা থেকে এসেছে এই ছাদ থেকে পাইপ আছে মানে বৃষ্টির জল যেটা এই ছাদে জমছে সেই জলটাকে আমরা এই পাইপ দিয়ে এখানে আসছে এবার এখানে দেখ এখানে দেখ এই জলটা পড়ছে এখানে কি আছে দেখে এখানে পাথর আছে পাথরে কেন রাখা আছে ফিল্টার করার পরে দেখ জলটা এখান থেকে পড়ছে দেখ আছে পাইপ আছে আচ্ছা পাইপ দেখেছিস তোরা দেখতে পেয়েছি সাদা পাইপ আছে তাহলে কি আমরা এই জলটা বৃষ্টির জল যেটা আমরা এখানে এনে জমা করছি এবার বক্তব্য হচ্ছে বৃষ্টির জল কেন জমা করছি কারণটা কি কে জানিস সে বলতে পারবি বৃষ্টির জল জমা করার কারণ জলের সংরক্ষণের জন্য জল সংরক্ষণের দরকারটা কি এবার আমাদের ভারতবর্ষের নীতি আয়োগ বলে একটা ভারতবর্ষের সংস্থা কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ যে সমীক্ষাটা করেছে তাতে দেখেছে 2020-তে 2020-তে 22খানা ভারতবর্ষের শহরে খাবার জল আর পাবে না বুঝতে চাও কথা খাবার জল আর কেউ পাবে না তারপরে কি আমরা যেখান থেকে জলটাকে তুলে আনি সেই জলস্তরটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে এবার আমরা এখানে বসে বুঝতে পারছি না আমাদের এখানে জলের কোনো ঘাটতি নেই এই মুহূর্তে কিন্তু ভারতবর্ষের 22খানা শহর তার মধ্যে ব্যাঙ্গালোর নাসার একটা রিপোর্ট এসে সেখানে বলছে যে ভারতবর্ষের পাঞ্জাব প্রদেশে সিন্ধু নদীর 5টা করে দিয়েছে তাহলে পাঞ্জাবে জলের কোনো কষ্ট হওয়ার কথা না কিন্তু নাসার যে ছবিটা তাতে দেখা যাচ্ছে নদীর তলায় জলস্তর পাঞ্জাব প্রদেশ পুরোপুরি এখন নলকূপের উপর নির্ভরশীল হয়ে গেছে তলা থেকে জল উঠছে এবার তলা থেকে কোন জলটা উঠবে যেটা ভৌম জলস্তর সেটা আছে সেটা থেকে এবার ভৌম জলস্তর যদি কোনো কারণে শেষ হয়ে যায় তাহলে কি জল উঠবে উঠবে না জল এবার দেখবি তোদের পাড়াতেও দেখবি কোথাও 100 ফিট পাইপ লাগে কোথাও 120 ফুট পাইপ লাগে কোথাও আবার 50 ফুট পাইপ জল ওঠে তার মানে কি ভৌম জলস্তরটা ওই লেভেলে আছে তা নিয়ে যাচ্ছে না এইবার ভৌম জলস্তর বাঁচানোর একটাই রাস্তা কী রাস্তা যে জলটা বৃষ্টির মধ্যে উপর করে যাচ্ছে ইভাপোরেট করে বৃষ্টি হয়ে যেটা নামছে এই জলটা দেখ নষ্ট হয়ে যায় এই আজকে এত বৃষ্টি হলো জলটা কি ঠিকভাবে ভৌম স্তরে পৌঁছাবে প্রথমে এখানেটা বাষ্পীভূত হয়ে চলে যাবে তারপরে এখানে ওখানে চলে থাকছে মাটিতে এদিক ওদিক করে আস্তে আস্তে জলটা নিচে যাওয়ার আগে শুকিয়ে শেষ হয়ে যাবে
এবার যদি আমরা বৃষ্টির জলটাকে বাঁচাতে পারি, প্রত্যেকে যদি বাড়িতে বাঁচাতে পারি, প্রত্যেকের ছাদ থেকে যদি বৃষ্টির জলটাকে বাঁচিয়ে ফেলতে পারি, এবং সেটাকে আমরা এখানে দেখাবো এই বৃষ্টির জলটাকে আমরা কিভাবে মাটির নিচ পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। মাটির নিচে যদি পৌঁছে দিতে না পারি তাহলে কিন্তু জলটা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে মাটির নিচে জল পৌঁছে দেওয়ার আগে দুটো কাজ করতে পারি আমরা। প্রথমে কাজ কি, জল সংরক্ষণ করেছি, এই জলটা আবার কাজে লাগাবো। কী কাজে লাগাচ্ছি এখানটা আমরা, এখানে দেখ কিছু জলজ উদ্ভিদের চাষ করেছি আমরা, করেছি পদ্ম, ওপাশে দেখ কচুরিপানা আছে এবং এতে প্রচুর মাছ আছে। আমাদের কাছে প্রথমে একটা ছিল যে এরকম ছাদের মধ্যে নাকি কার্প জাতীয় মাছ, রুই কাতলা চাষ হয় না, কিন্তু আমরা এখানে দেখে নিয়েছি যে রুই কাতলার চাষ হচ্ছে এবং বড় বড় মাছ এখানে হচ্ছে। আমাদের এই এই সদুল্লাপুরের ওখানে একটা জায়গায় একজন ব্যক্তি বাড়িতে এরকম একটা করেছে, করেছে নিচে, সেখানটা তোর ওই যেটা জিওল মাছ বলা হয়, জিওল মাছ জানিস তো, জিওল মাছ শিঙি মাগুর সেটা চাষ করেছে। একটা জায়গা থেকে যে পরিমাণ মাছ তৈরি হচ্ছে সেটা প্রচুর, মানে বলছে 20 কুইন্টাল মতো মাছ পেয়ে যাচ্ছে ওই জায়গা থেকে। এত পরিমাণ মাছ, কত টাকা দাম হবে? প্রায় 80 থেকে 90 টাকা, 800 থেকে 900 টাকা কেজি হয়ে গেছে এখন শিঙি মাগুর। কত টাকা আর্ন হতে পারে দাম? তাহলে এটা একটা আর্নিংও হতে পারে, নতুন একটা পদ্ধতিও হতে পারে। যার বাড়িতে জায়গা নেই, আগে অনেক জায়গা ছিল, এখন তো জায়গা কম, তাহলে ছাদের মধ্যে আমি যদি জলটাকে স্টোর করি, সেই জলটা দিয়ে আমি মাছ চাষ করতে পারি, সেটাতে আমি গাছ লাগাতে পারি। আর তারপরে সেটাতে আমরা কী করছি, দেখ এখানে কিচেন গার্ডেন আছে, আমাদের বিরাট গার্ডেন করেছি, এখানটা গার্ডেন করেছি। এই জলটা দেখ এখানে পাইপে আমরা কী করছি, পাইপে লাগিয়ে দিচ্ছি, দিয়ে ওখানে জল দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আরেকটা জিনিস এখানে লক্ষ্য কর, এইটা এই লেভেলে দেখ তিনটে দেওয়া আছে। এটা কি জন্য দেওয়া আছে, যদি কোনো কারণে ওভারফ্লো হয়, এটাতে জলটা উঠে যেতে পারে, এখানে মাছ চাষ হচ্ছে, এবার বেশি জল হয়ে গেলে জল ওভারফ্লো করে যাবে, ওভারফ্লো করার আগেই এটাতে কিন্তু জলটা বেরিয়ে যাবে, কোথায় নিচে পড়ছে এখানটা। এবার দেখ এই জলটাকে নিচে নিয়ে যাচ্ছে, চুরিতে চলে যাচ্ছে, ড্রেন নিয়ে যাচ্ছে, এই জলটা ড্রেনের মাধ্যমে যাচ্ছে, এই পাশেও আছে একটা, সেইটাকে নেওয়ার পরে সেটাকে মোটামুটি 5 ফুট মতো দূর পর্যন্ত নিয়ে গিয়ে ওটাকে আমরা ওখানটা একটা রিং বসানো আছে, সেই রিংয়ের মধ্যে আবার ইট, বালি, তারপরে পাথর এইসব রাখা আছে, দিয়ে জলটাকে আমরা পাস করে নিচে পাস করে দিচ্ছি। তাহলে প্রথম কাজ কী হলো, আমরা স্টোর করছি, দ্বিতীয় কাজ এটাকে ব্যবহার করছি, তৃতীয় কাজ যেটা দরকার লাগছে না অতিরিক্ত জল, সেটাকে আমরা নিচে পাঠিয়ে দিচ্ছি। তাহলে এই হচ্ছে জল ধরো জল করো প্রকল্প, যার মাধ্যমে আমরা জলটাকে যাতে ভৌম জলস্তরে পুরোপুরি পৌঁছে দিতে পারি তার ব্যবস্থা করছি। এটা আমরা এক্সপ্লেন করেছি, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে কোনো জায়গায় বুঝতে পারি এরকম হয়েছে? তাহলে এটা আমাদের প্রথম প্রকল্প ছিল, এটা বুঝতে পেরেছি। আরও কোনো জায়গায় কোশ্চেন নাই মানে কি, হয় বুঝেছি, খুব বুঝে গেছি, আর না হলে দৌড় বোঝার দরকার নাই, কি আর হবে। এবার আসে এবং তাদের ওখানে থাকার জায়গা নেই, 2-3 দিন ওরা বাগান টাগান এখানে ওখানে আশ্রয় করে। তো মানুষ থাকতে গেলে সবার তো জল লাগবে। এবার রামকেলিতে এবার জল ওঠে, সরকার থেকে যে ব্যবস্থাটা করে সেখানে জল পায় না, বুঝতে পারেন ব্যবস্থাটা কোথায়? রামকেলি, পুরুলিয়া, রাজস্থান, এইসব জায়গায় কিন্তু জলের সংকটটা কখন বুঝতে পারবি, যখন তুই বা তোর মা জল আনার জন্য অনেক দূরে 1 কিলোমিটার 2 কিলোমিটার 5 কিলোমিটার দূরে যাবি, 1 বালতি জল আনবি, ওই জলে সারাদিন কাটাতে হবে, যখন তখন বুঝতে পারবি জল মানে জীবন, ঠিক আছে। মানে জল আমাদের বাঁচাতেই হবে। কেন বাঁচাতে হবে? আমাদের হয়তো এখন চলে যাচ্ছে, কিন্তু পরবর্তী প্রজন্ম, তোদের যখন কোনোদিন পরবর্তী প্রজন্ম আসবে তখন দেখবি যে জল ঘাটতি হয়ে গেছে। আর এই একটা জিনিস যেটা তৈরি করার ক্ষমতা কারণ বিজ্ঞান নিজের থেকে জল তৈরি করে দিতে পারবে না, তাহলে জল বাঁচাতেই হবে। আর জল না বাঁচালে কী হবে? পরবর্তী যে যুদ্ধটা হবে এরপরে কী হবে জানিস? জল নিয়ে হবে। এটাকে তেল নিয়ে যুদ্ধ হয়েছিল, বিশ্বযুদ্ধ পরবর্তী যদি কোনোদিন হয় সেই যুদ্ধটা হবে জল নিয়ে যুদ্ধ যদি কার সাথে কার হবে? ভারত আর পাকিস্তান না, তোর বাড়ির লোকের সঙ্গে, তোর পাশের বাড়ির লোকের সঙ্গে, প্রতিবেশীদের মধ্যে, নিজেদের মধ্যে যুদ্ধ হবে, কারণ জল ছাড়া তো কেউ বাঁচবে না। তাহলে আমরা শপথ দিতে পারি জল বাঁচাবো প্রত্যেকের বাড়িতে। ওদের যখন ক্ষমতা হবে তখন তোরা একটা তৈরি করেছি, যাতে সবাই এটা দেখে বুঝতে পারে যে আমাদের এটা করা উচিত, ঠিক আছে।
युधिष्ठिरः विक्रमः देवाशिषः मोहितः रोहितः सन्तोषः गोविन्दः कृष्णः शिवः मम नाम जयः मम नाम जयः भवतः नाम किम्? उत्तमं भवतः नाम किम्? भवतः नाम उत्तमं सुन्दरं मम बुद्धि उत्तमं सम्यक् उत्तमं उत्तमं बहु सुन्दरं उत्तिष्ठतु प्रश्नः भवतः नाम किं? प्रश्नः मम नाम भवतः नाम किं? प्रश्नं करोतु भवतः नाम किं? किं? मम नाम उत्तमम् उत्तिष्ठतु भवतः नाम किं? भवतः नाम किं? उत्तमम् भवतः ও ঈশ্বর, এগুলো শিল্পাটা নয়, এগুলো হলো মাইলস্টোন। মাইলস্টোন কি বাবা? মাইলস্টোন আমাদের গ্রাম থেকে তো কলকাতা অনেক দূর, তো গ্রাম থেকে যে কলকাতা কতটা দূর সেই দূরত্বটাই তো এখানে লেখা আছে। তাহলে তো বেশ মজার বাবা, আমি এগুলো গুনবো বাবা। ঠিক আছে ঈশ্বর, তাহলে তুমি এগুলো গুনো, আমি তাহলে একটু জিরিয়ে নিই। ঠিক আছে বাবা। ও আমি ইংরেজি সংখ্যা শিখে গেছি, যাই গিয়ে বাবাকে বলে আসি। বাবা বাবা কে কে? বাবা আরে ঈশ্বর, তুমি কি হলো? বাবা আমি ইংরেজি সংখ্যা শিখে গেছি। কি ঈশ্বর, তুমি ইংরেজি বলতে শিখেছো? হ্যাঁ বাবা। বাহ, তাহলে আমাকে একবার শোনাও তো দেখি। ঠিক আছে বাবা, তোমাকে শোনাচ্ছি। আমি এক কাজ করি, একটা মাইলস্টোন লুকিয়ে দিই, দেখি তো কতটা ভালো গুণ। সাতের পরে 9 চলে গেল। বাবা বাবা কি সব? এখানে তো ভুল দেওয়া আছে। কোথায় ভুল দেওয়া আছে? বাবা 7-এর পরে আরেকটা মাইলস্টোন হতো। তাহলে বলো তো ঈশ্বর, 7-এর পরে কোন মাইলস্টোনটা হতো? বাবা এখানে 7-এর পরে 9 মাইলস্টোনটা হতো। 8 মাইলস্টোনটা হতো। বাহ বাবা ঈশ্বর, বাহ, আমি তো এটাই চাইছিলাম, তুমি গণিত শিক্ষায় পারদর্শী হয়েছো। এই যে দেখো তোমার 8 নম্বর মাইলস্টোনটা। হ্যাঁ বাবা। ঠিক আছে, চলো তাহলে আমরা যাই। চলো বাবা। তোমরা ভালো আছো তো? হ্যাঁ মা, আমরা ভালো আছি। তোমাদের কোনো সমস্যা নেই তো বাছা? না মা, আমাদের কোনো সমস্যা নেই।
আপনি ভালো আছেন তো? হ্যাঁ, ঈশ্বরের কৃপায় আমিও ভালোই আছি। আপনার ছেলে কেমন আছে? সেও ভালোই আছে। সে কবে ফিরবে? এই তো আজই আসবে আমার ঈশ্বর। এই তো মা চলে এসেছে। মা ঈশ্বর, তুই ভালো আছিস? হ্যাঁ মা। আয়, বস বস। মা তোমার বল বল। চাকরি পেয়েছি। তুই চাকরি পেয়েছিস? দুর্গা। হ্যাঁ দুর্গা। বল। মা তোমার না গহনা পড়তে ইচ্ছে হয় না? আমার গহনা পরার বড় ইচ্ছে। মা বলো, মা বলো। আমার তিনখানি গহনা পরার ইচ্ছে। আমার প্রথম গহনা এই গ্রামের সমস্ত ছেলেমেয়েদের জন্য একটা দাতব্য বিদ্যালয় গড়ে দেব। আমার দ্বিতীয় গহনা এই গ্রামের লোকেদের জন্য একটা চিকিৎসালয় গড়ে তোলা। আর আর আমার তৃতীয় গহনা এই গ্রামের লোকরা যারা দুবেলা না খেতে পেয়ে মরছে তাদের জন্য খাবারের ব্যবস্থা করে দেব। মা আমাকে আশীর্বাদ করো যাতে তোমার এই তিনটি গহনার স্বাদ আমি পূরণ করতে পারি। মা আমি তোকে আশীর্বাদ করছি ঈশ্বর। আজকে তাহলে যাও তো, আমরা কাছে মা। আমি ঈশ্বরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। চলো মা, চলো। চল ঈশ্বর। তুমি এখনো তৈরি হও না দেখছি। বিবাহ অনুষ্ঠানে যাবে না? সে তো যাবো ঈশ্বর। কখন আর যাবে? বেলা তো অনেক হলো। বলছি ঈশ্বর শোনো, ব্যাপারটা তো তুমি বুঝতেই পারছো। কি আর ব্যাপার করো? কালকে যে বললে যাবে, আজকে অনিচ্ছুক কেন? আরে না না ঈশ্বর, অনিচ্ছুক নয়। আমি বলছি যে আমি তো ভেতর ভেতর আছি আর সাহায্য করছি বটে, তবে যদি নাই বাঁচায় তাতে তো আর কোনো ক্ষতি নেই। দেওয়ালে ওই যে মহাপুরুষটার ছবি দেখছো, ফেলো এখন বাড়িতে, ফেলো। আহা ঈশ্বর, এত ছুটছো কেন? চলো মামি, চলো। ঈশ্বর যেও না ঈশ্বর, আর পারি না, আর পারি না আমি এই ঈশ্বরকে নিয়ে। যাই এখন, গিয়েই না হয় তার মান ভাঙার চেষ্টা করব। বিধবা বিবাহ চালু করার সপক্ষে রাজা রামমোহন রায় বিদ্যাসাগরের সাথ দিলেও বিদ্যাসাগরের পুত্র রমাপ্রসাদ রায় কিন্তু পুরোপুরি ব্রাহ্মণ সমাজকে এড়িয়ে চলতে পারলেন না। এদিকে বিদ্যাসাগর দিনের পর দিন চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিভাবে এই গোঁড়া সমাজকে টেনে উপরে ফেলে নতুন ভারত গড়ে তোলা যায়। এবার দেখি বিদ্যাসাগরের সেই চিন্তা, সেই প্রচেষ্টাকে। না, আর পারা যায় না। এই গোড়ানন্দ সমাজ থেকে কি করে যে বিধবা বিবাহ চালু করা যায় তা আমাকে ভাবতেই হবে।
আবেদনপত্রই লিখবেন। বড়লোক সাহেবকে গিয়ে যদি কিছু হয়ে থাকে যাই আবেদনপত্রটাই লিখবেন। তৎকালীন ব্রিটিশ গভর্নর লর্ড উইলিয়াম বেন্টিংকের সঙ্গে তার সাক্ষাৎ হয়। বেন্টিং তাকে বলেন যে আমার সমগ্র ব্রিটিশ বাহিনী আপনার সাথে আছে বিদ্যাসাগর মহাশয়, আপনি যতটা সম্ভব পূর্ণ সহযোগিতা ব্রিটিশ বাহিনী আপনাকে করবে, আপনি এগিয়ে যান বিদ্যাসাগর মহাশয়। তবুও শত লাঞ্ছনা, শত কষ্ট, শত অপমান বিদ্যাসাগর সহ্য করেছেন, কিন্তু তার সিদ্ধান্ত বিবাহের জন্য কিছু একটা ভাবতে হবে, না হলে কিছুতেই কিছু করা। এই ঈশ্বরচন্দ্রের মতো লোকেরা এই বিধবা বিবাহ আরম্ভ করেছে, এগুলোর জন্য তো আমাদের কিছু একটা ভাবতে হবে। ঠিক। আরে সমাজপতিও আছো দেখছি, আর গ্রামের সমস্ত মানুষও আছো দেখছি। তোমাদের একটা কথা বলতে হলে আমাদের এই সমাজে ছোট ছোট বাচ্চা মেয়েদের অল্প বয়সে বিবাহ হয়ে যাচ্ছে, তারা বিধবা হয়ে যাচ্ছে, তাদেরকে পুনরায় বিবাহ দেওয়ার জন্য আমাদের ভাবা উচিত, অর্থাৎ বিধবা বিবাহ চালু করা উচিত। ছি ছি, এ কি বলছেন আপনি? ছি ছি, প্রত্যেক মানুষ যদি হৃদয়ের উচ্ছ্বাস আর বুদ্ধির কৌশল অনুসারে চলে, তাহলে আমাদের এই সমাজ 2 দিনে উচ্ছন্নে যাবে। এই তো হলো শাস্ত্র, যে আমাদের শাসন করে। শাস্ত্র যুগে যুগে বদলেছে, কারণ শাস্ত্রের চেয়ে মানুষ বড়। না না, আমরা এসব কিছু মানি না। মারো মারো, ওকে মারো। এই গোড়া অন্ধ সমাজে আমি বিধবা বিবাহ চালু করতে পারলাম না। এই ঈশ্বর আমাকে একটা রাস্তা বলে দাও। আমি করবো, আমি করবো, করবো, আমি করবো। বাবা, বাবা নারায়ণ। বাবা নাকি? কি হয়েছে বাবা? বাবা, এই গোড়াবন্ধ সমাজ থেকে আমি আবার বিধবা বিবাহ চালু করতে পারলাম না বাবা। বাবা বলো, আমি তোমার কি সাহায্য করতে পারি? বাবা, আমার একটা কথা রাখবি বাবা। আমি ঠিক করেছি, পূর্বে ওই গ্রামের এক বিধবা মেয়ের সাথে তোর বিয়ে দেবো বাবা। বাবা, এ তো শাস্ত্রবিরোধী বাবা। বাবা, শাস্ত্র আমি মানি না, শাস্ত্র যুগে যুগে বদলেছে, কারণ শাস্ত্রের যে মানুষ বড়। বাবা, ওকে আমার কথা রাখবি না? আচ্ছা, আপনার রাখবে বাবা। আমি জানতাম আমার ছেলে মারা বলে। আমি আজ এই গোড়াবন্ধ সমাজ থেকে বিধবা বিবাহ চালু করতে পেরেছি। আজ এর শুভ সূচনা আমি আমার ছেলেকে দিয়ে শুরু করলাম। চল বাবা, চল। ছিলেন একজন বিধবার সঙ্গে বিবাহ দিয়ে বিদ্যাসাগর বিধবা বিবাহ চালু করলেন। বিদ্যাসাগরের সেই চেতনা কিন্তু আজও আমরা মনে রেখেছি। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও কিন্তু আজ সমস্ত কন্যাদের জন্য আমাদের বিদ্যালয়ে বিদ্যালয়ে কন্যাশ্রী প্রকল্প চালু করেছেন। মুখ্য উদ্দেশ্যই কিন্তু বাল্য বিবাহ বন্ধ করা।
ছিলেন একজন বিধবার সঙ্গে বিবাহ দিয়ে বিদ্যাসাগর বিধবা বিবাহ চালু করলেন। বিদ্যাসাগরের সেই চেতনা কিন্তু আজও আমরা মনে রেখেছি। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু আজ সমস্ত কন্যাদের জন্য আমাদের বিদ্যালয়ে বিদ্যালয়ে কন্যাশ্রী প্রকল্প চালু করেছেন। মুখ্য উদ্দেশ্যই কিন্তু বাল্য বিবাহ বন্ধ করা। দ্বিতীয় নাসরিন নিশা, তৃতীয় অঞ্জিত স্বর্ণকার। পুরস্কারগুলি তুলে দিলেন মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মাননীয় শ্রী আশিস কুন্ডু মহাশয়। ধন্যবাদ।